এটা তো কি বলবো যে আমরা এই যে অনেকগুলা বিষয়ে মূলত দেখছি যে আসলে এই গুজবগুলো কিভাবে ছড়াচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে এবং কারা এর পেছনে ইনভলভ। তুমি যে এখন যেহেতু ডিজিটাল যুগ, সো অনেক কিছু খুব ইজিলি হচ্ছে। তো এই ফাঁকে আমরা যদি আম, বাংলাদেশে বা ইভেন বাংলাদেশের প্রেক্ষাপটেই আমরা যেহেতু আলোচনাটা করছি, বাংলাদেশে গত 10-20 বছরের ইতিহাসে যদি আমরা দেখি জাস্ট রিসেন্ট সময়গুলোতেই যে গুজবের কারণে কি ধরনের প্রভাব পড়েছে এবং এগুলার আসলে ইম্প্যাক্টটা কি হয়েছে। যে আপনি হয়তো একটা গুজব শেয়ার করতেছেন, সেই গুজবের কারণে আপনার অন্য আরেকটা অঞ্চলে অন্য আরেকজন মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এবং প্রভাবিত হতে পারে, ইভেন তার জীবন চলে যেতে পারে। আমরা যেটা শুনতেছি যে অনেক সময় এখন বাংলাদেশে খুবই পপুলার একটা ওয়ার্ড হচ্ছে মব। সো এই মব কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে গুজবের কারণেই মব হচ্ছে। মানুষ হচ্ছে জাস্ট একটা ফেসবুকে পোস্ট দেখছে যে ঢাকায় বসে কেউ একজন একটা পোস্ট করছে, সেই পোস্টে হয়তো চিটাগং এ কারো জীবন চলে গেল। সো এই ব্যাপারগুলোর আমরা আরো কিছু উদাহরণ হয়তো এই মুহূর্তে দেখবো আর কি। এবং সেটা যদি তুমি আমাদের সাথে দর্শকদের আর একটু ইয়ে করো আর কি, শেয়ার টেয়ার করো আর কি। যেমন 2012 সালের একটা ঘটনা আমরা দেখছি যে সরি বলো, যেটা বলছিলাম। আমি জাস্ট আগে ক্লারিফাই করতে চাই যে বাংলাদেশের গুজব ছড়ানো আর মব জাস্টিস ইজ কাইন্ড ডেঞ্জারাস। এটার ভিকটিম হলে যে কেউই হয়ে যায়, ইভেন আপনিও হয়ে যেতে পারেন যে কোনো সময় যারা শুনছেন। তো এটা হলে গিয়ে সামাজিক মাধ্যমের থেকেই যে শুরু হয়েছে এরকম কিছু না। বাংলাদেশের সবচেয়ে কমন একটা ট্রেন্ড ছিল যে গ্রামে ডাকাত পড়া। অপরিচিত কোনো লোকজন ঢুকলেই তাকে ডাকাত বলে মসজিদের মাইকে অ্যানাউন্স করতো যে গ্রামে ডাকাত ঢুকছে। গিয়ে দেখা যাবে যে কোনো একজন টুরিস্ট আসছে বা কিছু আসছে, তাকেই হলে গিয়ে বা আমার ওই গ্রামে হলে গিয়ে ডাকাত বলে তাদের উপরে অ্যাটাক করতো। যেমন একটা নোটেবল একটা ইনসিডেন্স হয়েছিল বাংলাদেশের আশুলিয়া সাভারের দিকে। কয়েকজন ছাত্র গিয়েছিল, কয়েকজন ছাত্র, হ্যাঁ, শবে বরাতের রাতে, হ্যাঁ শবে বরাতের রাতে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তো তো বাংলাদেশের জন্য গুজব জিনিসটা মানে খুবই ডেঞ্জারাস, কারণ অন্যান্য দেশেও গুজব, সব দেশে গুজব আছে, বাট বাংলাদেশের ল এন্ড অর্ডার বলে জিনিসটা একটু খুবই দুর্বল বলে এটা রিফ্লেক্ট আসলে করো। তো সাম্প্রদায়িক গুজবটা মানে যেমন আমরা ফেসবুকের যত রাইজ হওয়ার দেখছি যে অনেকে সাম্প্রদায়িক আর সামাজিক বিপর্যয়ের যে একটা ডার্ক চ্যাপ্টার ফর আস, মানে একটা অধ্যায়, এটা এখনো চলছে। তো 2012 থেকে যদি দেখি যে আমাদের মেজর ইনসিডেন্স ছিল হলে গিয়া রামু আর নাসিরনগরের যে এই ভায়োলেন্ট সহিংসিত হয়েছিল, তো ফেসবুকে একটা ভুয়া পোস্ট দিয়েছিল যে গিয়ে কিছু এডিটেড ছবি বা ইউজুয়ালি as far as I can recall it was from somewhere else, বর্মা বা কিছু এটা স্প্রেড করা হয় যে হিন্দুরা কিছু একটা পুড়ে ফেলছে বা বৌদ্ধরা কিছু করে ফেলছে। তো এগুলো শোনার পর মানুষজন গিয়ে গিয়ে বৌদ্ধ হিন্দু বৌদ্ধর যে গ্রাম আছে সেখানে গিয়ে অ্যাটাক করা শুরু করে, তাদের মন্দির এগুলোতেও অ্যাটাক করা হয়। দ্যাট ওয়াজ আ মেজর ইনসিডেন্ট 2012 দিকে, রাইট? 12, 14, 12 এবং 16 এর মধ্যে হচ্ছে বেশ কয়েকটা ঘটনা ঘটেছিল এরকম, যেখানে হচ্ছে তাদের ওই ধর্মীয় একটা সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে একটা মিথ্যা তথ্য, বানোয়ার তথ্য দিয়ে বেসিক্যালি ওই অঞ্চলের যারা হচ্ছে অন্য ধর্মাবলম্বী বা অন্য জাতিগোষ্ঠীর যারা আছেন, উপজাতি, তাদেরকে যেমন একটা ইয়েতে ফেলা, এটা আমরা দেখেছি। তো তারপরে যেমন 2019-এর ইয়েটা, 2019-এরটা তো আমরা দেখলামই যে পদ্মা সেতুর যে নরবলি, হ্যাঁ, এবং তারই প্রেক্ষিতে তসলিমা বেগম রেনু মারা যাওয়া, সেটা আমরা দেখছি। তারপরে হচ্ছে 2021-এ ওই তোমার মণ্ডপের ওইখানে যে একটা ঘটনা ঘটলো, একটা মণ্ডপে কোরআন শরীফ রেখে দেওয়া আসার একটা ব্যাপার, সেটা নিয়ে হচ্ছে একটা হিন্দু মুসলিম একটা ইয়ে করার চেষ্টা দুই দলের মধ্যে। এই ঘটনাটা মনে আছে নাকি, যে ওখানে রাতের বেলা কেউ একজন একটা মণ্ডপে একটা কোরআন শরীফ রেখে আসছিল একটা পূজার সময়টাতে, দুর্গা পূজার সময়টাতে, হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে যেমন বিশাল আকার ধারণ করে, অনেক বড় অনেক ইয়ে হয়। তারপরে আমরা দেখলাম 24-এর কথা তো বললাম, যে 24-এও তো বেসিক্যালি যখন জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের সময়টাতে শেখ হাসিনা তো চেষ্টা করছিল যে ইন্টারনেটকে বন্ধ করে রেখে সেটাকেও একটা কি বলবো যে মানুষের যেমন সে তার দৃষ্টিভঙ্গি থেকে সে চাচ্ছিল হচ্ছে তার সরকারের যে অ্যাট্রোসিটি সেটা যেন না ছড়ায়,
বা তারা যে কাজটা করতেছে মানুষের উপর নির্যাতন বা খুন করতেছে এটা যেন না ছড়ায়, বাট তারা ওইটাকে ইউজ করেছে এমনভাবে যে গুজব ছড়াচ্ছে, গুজব ছড়ানোর ফলে যেমন আমরা কোথাও কোনো মানুষ পাচ্ছি না, কিছুই হচ্ছে না, তো গুজব ছড়ানো বন্ধ করার জন্য তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, এটা হচ্ছে তাদের যুক্তি ছিল। এবং এইটা তো আমরা দেখছি। তারপরে 2025 সালের 24 সালের একটা স্টাডিতে দেখা গেছে যে যারা বাংলাদেশে যে ধরনের গুজব ছড়ানো হয়েছে এর একটা বড় অংশ বা 33% হচ্ছে যেমন রাজনৈতিক গুজব ছিল। এর বাইরে আমরা আগে দেখতেছিলাম প্রায় 60-70% ধর্মীয় গুজব ছড়ানো খুব কমন আর কি। তো এই ব্যাপারগুলো ওভারঅল যদি আর আর কিছু আছে কিনা, আর আর কোনো ঘটনা বা ওভারঅল এইগুলা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ওভারঅল দেখা যাচ্ছে যে অনেকে বাংলাদেশের ওই যে মানে যেটা বলেন আবেগের থেকে এক সময় মানুষজন we can take the time to verify it. যেমন দিকে যে রামু যে সহিংসতাটা হয়েছিল, as far as I can recall, ওইটা বলে গিয়ে যে পোস্ট করা হয়েছিল খুব সম্ভবত রোহিঙ্গা অঞ্চলের কোন একটা ছবি বা কিছু একটা পোস্ট করা হয়েছিল, ওই পর থেকে এটা একটা স্প্রেড মানুষজন এই নাচনে করা শুরু করে দেয়। তো এইটা রাজনৈতিক গুজবের, এটা তো আর কি বলবো। এখানে যেমন আমি আরেকটা প্রসঙ্গ তোমার কাছ থেকে হয়তো আরেকটু শুনতে চাবো, যে আমরা রোহিঙ্গাদের প্রসঙ্গে যেটা আসলো, রোহিঙ্গাদেরকে যে মায়ানমার থেকে বের করে দেওয়া হয়েছে, বাংলাদেশে পুশ করা হয়েছে, এর একটা বড় কিন্তু সাপোর্ট ছিল যে এই ধরনের সোশ্যাল মিডিয়া গুজবের ছড়ানোর মাধ্যমে। কিন্তু এই প্রসঙ্গে যদি ছোট করে আমরা একটু আলোচনা করি আর কি, যে এইটা কিন্তু আমরা দেখছি যে তখন কিন্তু তাদেরকে বের করার জন্য যে তারা আসলে বার্মিজ না, তারা মানুষ না, এই ধরনের কিছু প্রোপাগান্ডা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল পপুলার হয়েছিল। তো তারা হলে গিয়ে তাদের যে গভর্নমেন্ট আছে তারা হলে গিয়ে পুরোপুরি ভাবে বা তাদের সিটিজেনদের সাপোর্ট পেয়েছিল টু কমিটি সেট, মানে রোহিঙ্গাদেরকে অ্যাটাক করার জন্য। কারণ থেকে তারা স্প্রেড করা শুরু করেছিল কোনো একটা ইনসিডেন্টের ভিত্তিতে যে রোহিঙ্গারা নাকি অর্থ it was an incident of assault, accusation, মানে অন্য ধরনের accusation ছিল। তো এটা যখন ছড়িয়ে যায় ওভারঅল মায়ানমারের মানুষজন হলে গিয়ে রোহিঙ্গাদের অ্যান্টি রোহিঙ্গা সেন্টিমেন্ট বাড়তে থাকে। সব মানুষজন ঐক্যবদ্ধভাবেই they started hating রোহিঙ্গা। তো তখন সরকার এটাকে ইউটিলাইজ করে ওইভাবে রোহিঙ্গাদের একটা ক্যাম্পেইন চালায় যে তাদেরকে হলে গিয়ে এখান থেকে বের করে দিতে হবে বা তাদেরকে মেরে ফেলতে হবে। তো দ্যাট ওয়াজ দ্য রেজাল্ট। অ্যান্ড ওইটাকে পুরোপুরি ভাবে বিভিন্ন রিপোর্টে প্রকাশ হয়েছে যে ফেসবুককেই দোষ দেওয়া হয়েছে। মানে রিপোর্ট গুলো নট ফ্রম বাংলাদেশ or মায়ানমার, এগুলো হবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের রিপোর্ট প্রকাশ হয়েছে। ইভেন ইউএনও দেখানো হয়েছে যে those kind of campaigns was carried out by ফেসবুক তখন কেন এগুলা কন্ট্রোলে করেনি, এগুলা নিয়েও অনেক কথা এসেছে। এটা নিয়ে যেমন বইটিও লেখা হয়েছে, আমি এই ধরনের কিছু বইয়েও পাইছি যেখানে যে ফেসবুকের অ্যালগোরিদম যে বেসিক্যালি এই যে মায়ানমারে রোহিঙ্গাদের বের করে দেওয়ার পেছনে একটা বড় ভূমিকা রেখেছে, যেটা বলে যে জান্ত সরকার এটাকে ইউজ করেছে। এবং ওইখানে যারা খুবই সহিংস কথাবার্তা বলতেছিল, এই ধরনের বুদ্ধিস্ট বা যারা মঙ্ক বা সাধু টাইপের ছিলেন, তারা কিন্তু এই ধরনের তথ্যগুলোকে ছড়াইছে। এবং এটা কিন্তু ওই যে অ্যাওয়ারনেসটা তৈরি করা আর কি, মানুষের মধ্যে এই রোহিঙ্গাদের প্রতি ঘৃণা বা বিদ্বেষ তৈরি করতে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে, এটা দেখছি। আমরা আবার যদি একটু বাংলাদেশে ফিরে আসি, যে রামু নাসিরনগর ভোলার ঘটনাগুলা যেটা 2012, 16, 19 আমরা দেখছি, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংখ্যালঘুদেরকে কিছুটা টার্গেট করা হয়, যেটা আমরা দেখলাম যে আগেও বাংলাদেশে মূলত গুজবের একটা বড় অংশ হচ্ছে ধর্ম এবং আবেগকে কেন্দ্র করে, এবং এরপরে আছে রাজনীতিকে কেন্দ্র করে। তো এই ক্ষেত্রে দেখি যে আমরা বাংলাদেশে যারা অন্য ধর্মগোষ্ঠীর লোক আছে, তারাই কি অনেক ক্ষেত্রে এর প্রভাবের সম্মুখীন হচ্ছেন, মানে সাধারণ মানুষের চাইতে? একেবারেই যে মুসলমানরা হচ্ছে না সেটাও আমি বলবো না। আমরা যে রেনুর ঘটনাটা বললাম যে উনি যখন বাচ্চাকে আনতে গিয়ে মারা গেলেন, এর বাইরে আবার আমরা রামুতে যখন দেখছি 2012 সালে, সেখানে একজন বৌদ্ধ উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধিস্ট ছেলে তার ফেসবুক আইডি থেকে তার একটা ফেক ফেসবুক আইডি তৈরি করে সেখানে কোরআন সম্পর্কে খারাপ তথ্য ছড়ানো, মানে মিথ্যা তথ্য ছড়ানো হয়, যার কারণে মূলত তাদের পুরো পল্লীটা জ্বালায় দেওয়া হয়। নাসিরনগরে আমরা 2016 সালে যেটা দেখছি যে রসরাজ দাস নামে একজন জেলে তার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে
সেখান থেকে হচ্ছে কাবা শরীফের সাথে অন্য একটি মূর্তির বসানো ছবি দিয়ে সেখানে ব্যাপক ঘটনা ঘটে। তারপর ভোলাতে 2019 সালে যে বিপ্লব চন্দ্র নামের এক যুবকের হ্যাক হওয়া একটা অ্যাকাউন্ট থেকে এরকম একটা ধর্ম অবমাননা স্ক্রিনশট ছড়ায় পড়ে, যার ফলে তাকে হচ্ছে পরে সাধারণ মানুষজন সবাই মিলে তাদের উপর আক্রমণ করে, সেখানে হচ্ছে বিপুল সংঘর্ষ হয়, অনেক মানুষ মারা যায়। তারপরে কুমিল্লার ঘটনা তো বললাম যে হচ্ছে মূর্তির সাথে কোরআন শরীফ রেখে দেওয়া, সেখানেও হচ্ছে। তো এইটা আমরা কি মানে কি বলবো যে সংখ্যালঘু লোকজন কি এই ক্ষেত্রে একটা বড় ধরনের হুমকির সম্মুখীন হয় এই ধরনের গুজব থেকে? অন্যদের চাইতে সংখ্যালঘু গোষ্ঠী মনে হয় সেটা শুধু যে ধর্মীয় সংখ্যালঘু তা না, জাতিগত সংখ্যালঘু এরা মনে হয় যে বেশি এই ধরনের চাপের মুখে পড়ে যাচ্ছেন, তাই তো? আমার কাছে মনে হয় this is the easy target. Easy target, এটা একটা মনে হয়। And another theory could be মানে another যেটা আমি মনে করি যে তাদের নিউজ গুলো অনেকটা ফলো ভাবে আসে। যেমন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওদিকে বাংলাদেশের সবসময় শুনে আসছি ডাকাত পড়ার গুজবটা, এটা তো আর ধর্ম না, এবং এখানে যে কেউ হতে পারে। হ্যাঁ হ্যাঁ, যে কেউ হতে পারে। তো আমার কাছে এই ধর্মীয় জিনিসটা ব্যবহার করে দেখা গেছে যে হলে কি হচ্ছে পুরো একজন এটা ভিকটিম যে কেউই হতে পারে। কারণ উই স 2025 সালের ডিসেম্বরে আমরা দেখেছি যে দীপুর উপর যে অ্যাটাকটা হইলো, দীপুকে যেভাবে মারা হলো, দ্যাট ওয়াজ টোটালি বেসলেস। এরকম কোনো প্রুফই পায়নি। তো ধরেন এই জিনিসটা ফলাভাবে আসছে। তারপরে আমি দেখলাম যে এরকম ধর্ম অবমাননার অনেক অ্যানাউন্সমেন্ট এরকম মসজিদের। আমি ওইটা পর আবার উইয়ার্ডলি এনাফ এই নিউজগুলো ওইরকম বড়ভাবে আসে না। ধরেন যে কোনো একটা গ্রামের কারোর সাথে কারো সমস্যা আছে, তার ব্যাপারে মানে তাকে কেউ টার্গেট করতে চায়, তাকে কিছু মানে অ্যাটাক করতে চায় সিঙ্গল ভাবে। তো ওদিকে তাকে নিয়ে ওদিকে ইজিলি একটা ফেসবুক পোস্ট বানায় দিল, ফেসবুক ফেক প্রোফাইল বানায় দিল, আর মানুষজন ইজিলি তাকে ওদিকে ওইভাবে। সো ধর্মটা ব্যবহার করা হচ্ছে, ধর্ম ক্যান বি ইউজড অন এনিওয়ান। এই জিনিসটা এটা তো আছে। আবার ওই যে রাজনৈতিক ক্ষেত্রেও তুমি হচ্ছে তোমার প্রতিপক্ষকে হেয় করতে চাও, তাদের নামে একটা কেলেঙ্কারি তৈরি করতে চাও, তুমি একটা ভিডিও, একটা অডিও বা একটা পোস্ট ছড়াই দিয়ে যে অমুক এই কথাটা বলছে। আমি যদি তুমি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, আমি হয়তো বললাম সবার কাছে যে আহমেদ এই ধরনের কথা বলে বেড়াচ্ছে, তখন এটা কিন্তু তোমার প্রতি মানুষের যে ঘৃণা সেটা তৈরি করতে খুব উৎপাদনে খুব সহায়ক হয়। যেমন আমরা অনেক সময় শুনে আসি, যেমন আরেকটা গুজব শুধু যে মানুষ ব্যক্তি লেভেলে ব্যবহার করছে তাও না, আমরা দেখি বাংলাদেশের সরকারি লেভেলেও হচ্ছে গুজব ব্যবহার করা খুব সহজ। এক হচ্ছে তুমি চেতনার ব্যবসাটাকে সাথে যদি তুমি একটু আবেগে একটু গুজব অ্যাড করে দাও, সেটা খুব সহজে মানুষকে প্রভাবিত করা যায়। আমরা যেমন প্রতিনিয়ত শুনে থাকি যে বাংলাদেশকে আমেরিকার কাছে বেচে দেওয়া হচ্ছে, বা আমেরিকা বাংলাদেশকে দখল করে ফেলছে, সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে ইউসুফ সরকার বা ডক্টর ইউনূসের সরকার আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। এবং এই গুজবগুলো কিন্তু খুবই পপুলারও হয়, যে যখন আমরা দেখি এটা হচ্ছে খুবই চলে, মানুষজন খুবই শুনতে ভালো লাগে। বা ইভেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখতাম যে অনেক উপদেষ্টার নামে এরকম গুজব ছড়ানো হয়েছে যে মাহফুজ হচ্ছে 1000 বিটকয়েন ঘুষ নিয়েছেন, অমুক হচ্ছে 5,000 কোটি টাকা অলরেডি পাচার করে ফেলছেন। ইভেন এই ঠিক নির্বাচনের সময়টাতে নাহিদ যে আসন থেকে নির্বাচনে দাঁড়ায়ছিল, ঢাকা 11 আসন, সেই আসনে আমরা দেখলাম যে নাহিদের একটা কমপ্লেন ছিল, আপিল করেছিল যে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে তার বিদেশি পাসপোর্ট আছে, তাকে সেটা জানানো হয় নাই। এর ফলশ্রুতিতে ঠিক নির্বাচনের আগের দিন আমরা একটা মামলার কথা শুনি নাহিদ ইসলামের নামে। তার প্রতিপক্ষ হচ্ছে সে মামলাটি করেছে এইরকম যে নাহিদ ইসলামের নাকি হচ্ছে উনি 5ই আগস্টের পরে 8ই আগস্ট সম্ভবত উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেয়, শপথ নেয়, এবং সেই 8ই আগস্টই নাকি নাহিদ ইসলাম ভানুয়াতুতু নামে এক দ্বীপ রাষ্ট্র, যেখানে হয়তো 50,000 না 1 লাখ লোক থাকে ওই দ্বীপে, ওই দ্বীপ থেকে নাকি নিয়েছে নাগরিকত্ব নিয়েছে, যে সে 8ই আগস্ট 2024 সালের 8ই আগস্ট এই কথাটা বলতেছিল। তো এটাও কিন্তু এক ধরনের গুজব, এবং এটা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিছু গুজব। তো আমরা এটা দুই পক্ষকেই করতে দেখছি, বা সব পক্ষই একজন আরেকজনকে নিয়ে যে করার চেষ্টা সেটা আমরা দেখছি। তো বাংলাদেশে রাজনৈতিক, ধর্মীয়, সাম্প্রদায়িক এবং অর্থনৈতিক
অনেক ধরনের গুজব আছে, অনেক ধরনের গুজব চলে আসতেছে, এবং যেগুলোর কারণে মানুষের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। মানুষ বা শুধু যে একজন ব্যক্তির জীবন হুমকির সম্মুখীন হচ্ছে তা না, অনেক ক্ষেত্রে দেখি যে আমরা পুরো পাড়া পুরো গ্রাম হচ্ছে একটা সংঘর্ষে লিপ্ত হয়ে যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, এই ধরনের ঘটনা দেখি। তো এগুলা আমরা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা কিছুটা বিস্তারিত আলাপ আলোচনা করলাম।